সমিতা, আমার দুটো প্রশ্ন আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ওবিসি নিয়ে একটা বড় দুর্নীতি আছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার চাপার চেষ্টা করছে। আজকে বিধানসভাতে তিনি তার বক্তব্য রেখেছেন ওবিসি নিয়ে, অথচ শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে দেয়নি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কালকে বিচারপতি অমৃতা সিনহা যেভাবে রাজ্য সরকারকে একেবারে বলা যেতে পারে তুলোধনা করেছে, বিভিন্ন প্রশ্নের জালে রাজ্য সরকার হিমশিম খেয়ে গেছিল। কি বলবেন, মানে কি চলছে? না, কি চলছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কি চলছে না সেটা বলুন। আপনারা আজকে হাইকোর্টে এই মামলাগুলো হচ্ছে বলে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি বলবো 2011 সালের পর থেকে আপনি শিক্ষা দপ্তর যদি ছেড়ে দেন, ফায়ার ব্রিগেডে দুর্নীতি হয়েছে, কোর্টে টাইপিস্ট পোস্টে দুর্নীতি হয়েছে, আপনার খাদ্য দপ্তরে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয়েছে, পরিবহন দপ্তরে দুর্নীতি হয়েছে, আরো বিভিন্ন দপ্তরে দুর্নীতি হয়েছে। এখন সেই দুর্নীতির লিস্ট যদি আপনাকে দিতে যাই, লিস্ট শেষ হবে না, সময় চলে যাবে। কি হচ্ছে না আমি শুধু এই প্রশ্নটাই নিজের মনে করি। আর আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি তো একজন জনপ্রতিনিধি, আপনি কি মনে করেন যে কি হচ্ছে না? আপনি দেখতে পাচ্ছেন কালকে যা ঘটনা ঘটেছে, এই প্রশ্নগুলো যদি আজকে হাইকোর্টে এডুকেশন দপ্তরে মামলা সরাসরি হয় বলে আজকে হাইকোর্টে আপনি এটা দেখতে পাচ্ছেন। অন্য দপ্তরের মামলাগুলো আজকে স্যাটে চলছে বা হাইকোর্টের কিছু কিছু বেঞ্চে চলছে, সেইগুলো নিয়ে অত হাইলাইট হয় না। কিন্তু আপনি জেনে অবাক হয়ে যাবেন, এই হাইকোর্টের অর্ডার রয়েছে হাওড়াতে কোর্টে টাইপিস্ট পোস্টে কত বড় দুর্নীতি হয়েছে আপনি জানেন না। কত বড় দুর্নীতি হাওড়াতে কোর্টের মধ্যে টাইপিস্ট পোস্টে হয়েছে আপনি জানেন না। স্বাস্থ্য দপ্তরে কত বড় দুর্নীতি হয়েছে আপনি জানেন না। কত মানে অন্তত এই লাস্ট যে রিক্রুটমেন্ট তাতে 280 জন এবং তার আগের রিক্রুটমেন্টে অন্তত 395 জন, টোটাল 600 জনকে রাজ্য সরকার রাতারাতি চাকরি থেকে হটিয়ে দিয়েছে। কই তখন তো তারাও গিয়ে অনেক আন্দোলন করেছিল, তখন তারাও অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছিল, তাদের জন্য মুখ্যমন্ত্রীকে তো কোথাও মুখ খুলতে দেখা যায়নি। তাহলে আজকে শিক্ষা দপ্তরের সঙ্গে যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার গল্প জড়িয়ে রয়েছে, সেই জন্য কি মুখ্যমন্ত্রী এত ব্যতিব্যস্ত? সত্যি তো আপনি বাড়িতে বসে থাকবেন? মানে আমি কালকের মামলার পরে এইটুকু বুঝতে পেরেছি যে এইটা পরিষ্কার, এদের কাছে এই লোকগুলোর কোনো দাম নেই, রাজ্য সরকারের কাছে এই লোকগুলোর কোনো দাম নেই, কিন্তু এই লোকগুলোর দেওয়া তৃণমূলের ভোটের দামটা আছে, সেই জন্য এই জনগণের টাকাগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। একদম পরিষ্কার, একদম দিনের আলোর মতন দুর্নীতি চোখের সামনে পরিষ্কার। আর ওবিসি নিয়ে যেটা হয়েছে সেটা নিয়ে মামলা পেন্ডিং রয়েছে, এটা নিয়েও মামলা পেন্ডিং রয়েছে। ওবিসি নিয়েও আমি বলবো যে সেখানেও রাজ্য সরকার প্রচুর দুর্নীতি করেছে, কিন্তু যারা প্রকৃত ওবিসি তাদের আমি মনে করি বেনিফিট অবশ্যই দেওয়া উচিত। ওবিসি তো আর উঠে যাবে না, বেনিফিট তাদের পাওয়া উচিত। সেখানে রাজ্য সরকার যা অন্যায় করেছে সেগুলোর বিচার হচ্ছে, আস্তে আস্তে বিচার হবে, সেইটা বিচারাধীন বিষয়, এটাও বিচারাধীন বিষয়। কিন্তু এইটা নিয়ে রাজ্য সরকার অতিরিক্ত জলঘোলা করছে। সত্যিই তো সুপ্রিম কোর্টে তুমি রিভিউ পিটিশন পেন্ডিং রেখেছো, তারপর গ্রুপ সি গ্রুপ ডি তারা পরীক্ষায় বসতে পারবে না, তারা র্যাঙ্ক জাম্প করেছে যারা, রাজ্য সরকার তাদের কিভাবে টাকাটা দিচ্ছে? কার টাকা? আমার আপনার টাকা। আর ওই কুণাল ঘোষ বলেছিল এই যাদেরকে নিয়ে তাদের এগেইনস্টে আজকে রুল ইস্যু হয়েছে, কুণাল ঘোষ এবং আরো যারা যারা বলেছিল যে এই ফিরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা নিয়েছে, 70 লাখ টাকা নিয়েছে, 80 লাখ টাকা নিয়েছে, এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর নামেও তারা বলেছিল। আমি বলতে চাই রাজ্য সরকার ঘোষণা করুক শ্বেতপত্র দিয়ে কোর্টে এসে, ওই কুণাল ঘোষ মুখ থেকে বলুক কত কোটি টাকা দিয়ে মনু সিংভিকে এই মামলা লড়ানো হয়েছে, এই এসএসসি মামলা সুপ্রিম কোর্টে এবং যে কদিন হাইকোর্টে তিনি এসেছেন। কত কোটি টাকা দিয়ে রাজ্য সরকার সেখানকার লয়ারকে দিয়েছে, সেটা জনগণের টাকা, জনগণের জানার অধিকার রয়েছে। চিটিংবাজদের ধরে রাখার জন্য কত কোটি টাকা দেওয়া হয়েছে। তাহলে রাজ্য সরকারও অন্যায় করেছে, রাজ্য সরকারের সঙ্গেও এই ধরনের বিহেভ যদি করা হয়, সেটাই তাহলে কুণাল ঘোষের প্রাপ্য। কুণাল ঘোষ
শুধু রুল ইস্যু করে হাইকোর্ট তো ছেড়ে দিচ্ছে। আমি মনে করি তার স্থান হওয়া উচিত জেলে। পরিষ্কার এই ধরনের চোর চিটিংবাজ তার স্থান, যে উল্টো পাল্টা কোর্টের রায় নিয়ে মন্তব্য করে, তার স্থান জেলে হওয়া উচিত। ও হচ্ছে নিজের থুতু নিজে চাটালো। কারণ ও বলেছিল লক্ষ্মী রানীকে আমার পাশে বসিয়ে বিচার করা, যখন ওকে ধরা হয়েছিল ওই সারদা কেসে বা রোজ ভ্যালি কেসে। পরিষ্কার কথা। লক্ষ্মী রানী বলতে উনি তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান দেননি। আজকে তিনি সেই মুখ্যমন্ত্রী, তাকে একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টটার জন্য লালায়িত হয়ে আজকে যাতা ওইখানে বসে বলছে, যাতা বলছে। ঠিক আছে, ওর জন্য আজকে রাজ্য সরকার আরো বেশি বদনাম হচ্ছে, ওর জন্য আমি মনে করি এটা। সুতরাং এই ধরনের লোকগুলোকে রাজ্য সরকার রেখে দিয়েছে জনগণকে অপমান করার জন্য। আর একটা কথা, যারা কোর্টের রায় মানে না, যারা কোর্ট সম্বন্ধে বেমানান কথাবার্তা বলে, এবং কালকে কোর্টে কার্যত রাজ্য সরকারের একজন আইনজীবী কোনো কথা বলতে পারে। এখানে সব বড় বড় আইনজীবীরা রয়েছে, সেখানে কেউ কোনো কথা বলতে পারেনি। কেন বাড়িতে বসে তারা ভাতা দেবে? তাহলে যারা চাকরির পরীক্ষা দিয়েছে, চাকরি পায়নি, অথবা যাদের নাম চলে গেছে, তারাও তাহলে ভাতা পাবে? এটাই তো বলেছেন। আমি মনে করি এই রায়টা বেরোনোর পরে আপনারা আরো পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, এবং তখন আপনারা পুরো বিষয়টা সম্বন্ধে আপনারা ক্লিয়ার ভিউটা পেয়ে যাবেন। বলছি শ্রমিকদা, সাধারণ মানুষ তো সবই বুঝতে পারছে, কিন্তু বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলতে দেবেন না বিরোধীদেরকে, তাহলে এরকম বিধানসভা রেখে লাভ? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা তো একবার বুমেরাং হয়ে গেছে না। যখন অভয়াকাণ্ড হয়েছিল ওই সময়টায় তিনি নিজে অপরাজিতা বিল পাস করানোর জন্য অনলাইন করেছিলেন ওটাকে এবং সার্কুলেট করেছিলেন। তখন বিরোধী দলনেতা কার্যত তাকে বিধানসভার মধ্যে অপমান করেছিল, অপমান না, কার্যত তাকে ধুয়ে দিয়েছিল যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, এবং তারই কথার পরিপ্রেক্ষিতে। সুতরাং সেই থেকে মুখ্যমন্ত্রী একটা ভয় আছে যে তারই লালিত পালিত শুভেন্দু অধিকারী, যে এখন উল্টো দিকে গেছে, সে যখন তখন তার অস্ত্রগুলো জানে, তাকে অপমান করে তাকে মানুষের সামনে ব্রেকডাউন করিয়ে দিতে পারে। সেই জন্য তিনি কথা বলতে দিচ্ছেন না। কিন্তু শুভেন্দু অধিকারী তো ছেড়ে রাখার পাত্র নন, তিনি নিশ্চয়ই বলবেন। আসলে বিজেপি, দেখুন, বিজেপি বিধানসভায় আদৌ কি ওই বিরোধী দলনেতা ছাড়া বাকি যারা বিজেপির লোকজন রয়েছে তারা কি কোনো বক্তব্য পেশ করেন? এটা একটা ব্যাপার। আর যদি আপনি নিরপেক্ষভাবে চিন্তা করেন, একই যে আপনি আচরি ধর্ম পরের শেখাও, আমি তো বলবো যখন রেল অনেক প্রকল্প নিয়েছিল এবং যখন পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা রেলের প্রকল্প, একটার পর একটা ন্যাশনাল এজেন্সিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেসের লোকজন এর আগের টার্মে লোকসভাতে বসে দিল্লিতে প্রতিবাদ করেছিল। তাদেরকে সংখ্যালঘু বলে তাদের কথা না শুনে বিল পাস করে দেওয়া হয়েছিল, তাদেরকে বার করে দেওয়া হয়েছিল। সুতরাং এটা বিজেপিরই শেখানো, আর সিপিএমও এই জিনিসটা করতো। এইসব জিনিস রাজনীতিতে চলে, এগুলো নিয়ে আপনার আলোচনা হতে পারে। সাধারণ মানুষের এগুলো নিয়ে কোনো হেডেক আছে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী যা বলেন 95% মিথ্যে, শুভেন্দু অধিকারী যা বলেন 80% মিথ্যে কথা। বিজেপি না তো তিনি যে বড় বড় কথাগুলো বলেন, না সেটা করে দেখাতে পেরেছে আজ পর্যন্ত। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার কথা তিনি রাখতে পারেননি, অথবা তিনি কিছু বেআইনি কাজকর্ম করেছেন এই ভাতা টাতা দেওয়ার মতো, সেগুলো সমস্ত জব্দ হয়ে গেছে, আউট হয়ে গেছে এবং ভবিষ্যতেও যাবে। সুতরাং এই বিধানসভায় কি হলো এইসব নিয়ে সাধারণ মানুষের অতটা কোনো চিন্তা নেই, আপনাদের থাকতে পারে। আমি মনে করি সব জায়গায় একটা সুষ্ঠুতা থাকা দরকার। সত্যিকারের এই রাজনীতিতে অত্যন্ত অধঃপতন তৈরি হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন রাজনীতি করতেন, প্রফুল্লচন্দ্ররা যখন রাজনীতি করতেন, এমনকি জ্যোতি বসুও যখন রাজনীতি করতেন, সিদ্ধার্থ শঙ্কর রায়রা যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এত পাপবোধ, এত মানুষে মানুষে বিভেদ। সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি জ্যোতিবাবুর বিরোধী ছিলেন, কিন্তু তিনি জ্যোতিবাবুকে এসে বলেছিলেন তোমার মাকে দেখে এলাম বা তোমার বাবাকে দেখে এলাম অসুস্থ, যাওয়ার সময় ওষুধটা নিয়ে যাও। সেই সৌজন্যতাটা আমাদের হারিয়ে গেছে আর নেই, কোনো সৌজন্য বোধ বলে কিছু নেই। একজন বলছে এখন আমরা হিন্দুদের দেখবো, আর একজন কেউ বলছে আমরা মুসলিমদেরকে বার করে দেবো। এই বিধানসভা নিয়ে কাগজ চোরাচুরি হয়েছে, এই বিধানসভা নিয়ে অনেক কিছু হয়েছে। এই বিধানসভা সম্পর্কে আজকে ওনাকে বলতে দেয়নি, আমি এটাকে কি বলবো, আমি এটাকে খারাপ মনে করছি, কিন্তু এই বিধানসভা সম্পর্কে তিনি বলেছিলেন বিধানসভা থেকে চ্যাংদোলা করে মুসলিম সাংসদদের বার করে দেবো। বেশি দিন আগের কথা নয়, কয়েকদিন আগেরই কথা।
তখন তো আপনি কোনো প্রশ্ন করেননি। দেখুন, প্রশ্ন সব দিকেই হওয়া উচিত। আপনি সাংবাদিক, আমি মনে করি যে সাংবাদিকের সাংবাদিকতা তখনই সফল যখন তিনি নিরপেক্ষ সাংবাদিকতা করবেন। আমি প্রশ্ন এক্সপেক্ট করি সেই রকমই। সুতরাং আমি মনে করি যে এইসব জিনিস হয়ে আসছে, আমরা যত দিন যাচ্ছে তত আনসিভিলাইজড হয়ে যাচ্ছি, জনপ্রতিনিধিরা হয়ে যাচ্ছেন, তাহলে জনগণ কেন হবে না? এই তো আজকে পানিহাটিতে বিধায়ক একটা মেয়েকে মারছেন, তাদের হাতে আবার বিধায়ক এই মানে ওখানকার মানে কাউন্সিলর নাকি সে আবার মার খাচ্ছে। এই তো তৃণমূলের জমানা। এবং সেটা নিয়ে মদন মিত্র বলছেন। মদন মিত্র একজন আমি মনে করি হ্যাঁ হয়তো তার নাম জড়িয়েছে, কিন্তু তিনি তাও একটা পুরনো নেতা, সাচ্চা লোক। কিন্তু মদন মিত্রকে দায়িত্ব দিলে আমার মনে হয় এত চিটিংবাজি হতো না। মদন মিত্রকে আইডল বসিয়ে রাখা হয়েছে, আমার খারাপ লাগে তৃণমূলের মধ্যে। কারণ মদন মিত্র একজন বড় নেতা, মানে অনেক অনেক লড়াই করেছে। আজকালকার যে হাত নেতা, 1.5 টাকার যে নেতাগুলো তৃণমূলের, তাদের থেকে মদন মিত্র অন্তত ভালো নেতা আমি মনে করি। কিন্তু তাকে ব্রাত্য করে রাখা হয়েছে তৃণমূলে, যোগ্য লোকের সম্মান দেওয়া হয় না। সুতরাং এগুলো চলবে, আরো খারাপ আপনারা দেখতে পাবেন। মারামারি কাটাকাটি, ভাগ্য ভালো মারামারি হয়নি, সেখানে সিকিউরিটি আছে, না হলে আপনারা সেটাও দেখতে পেতেন, হয়তো কোনোদিন দেখতে পাবেন। আর যেখানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন লোকসভায়, সেখানে গন্ডগোল হয়, হাততালি হয়, চিৎকার হয়। ওরা জোকার। লোকসভাটাও একটা জোকারের মতো কাজ করে, বিধানসভাটাও ওই রকমই আরেকটা ছোট জোকার। সুতরাং ওখানে কে কি বললো ওইটা নিয়ে মানুষ অত হেডেক নেয় না, দায়িত্ব নিয়ে কেউই কথা বলেন না। আর ওগুলো নিয়ে বলার মতন আমার মনে হয় পরেও সময় পাওয়া যাবে। মানুষের জন্য যদি বিজেপি না থাকে, শুধু তাকে বলতে দেওয়া হয়নি বা করতে দেওয়া হয়নি বা এগোতে দেওয়া হয়নি, এইসব বলে বেশি দিন চালানো যাবে না। মানুষের পাশে থাকতে হবে। আমার কোথায় মনে হচ্ছে শুধু হিন্দু হিন্দু ইস্যু করতে গিয়ে মানুষের পাশে থাকার যে প্রস্তাবনা, সেই জায়গা থেকে বিজেপি সরে যাচ্ছে। প্রকৃত বিরোধী যে তাদের যে রূপ, সেই জায়গা থেকে তারা আস্তে আস্তে পদস্খলন করছে, এবং এটা তৃণমূলকে অনেক বেশি অক্সিজেন দিচ্ছে। কিন্তু ভাতা তো দিতে পারবে না, কোর্টে মামলা হয়েছে, মামলা বিচারাধীন বিষয়, এখনো রায় বেরোয়নি। আর ভাতাটা তো ইল্লিগাল, সেটা কোর্ট বলেই দিয়েছে। ভাতাটা আমার আপনার ট্যাক্সের টাকায়, বলার আমাদের এটা রাইট রয়েছে। আমার আপনার ট্যাক্সের টাকায় কেন সে ভাতা দেবে? তার কি রাইট রয়েছে? তার তো কোনো রাইট নেই ভাতা দেওয়ার। সুতরাং ভাতা সে দিতে পারবে না। ভাতা সে দিতে পারবে, হাইকোর্টে মামলা হয়েছে, এই মামলা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, আইনজীবী সুপ্রিম কোর্টে, হয়তো ডিভিশন বেঞ্চে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, কিন্তু ভাতা আলটিমেটলি বন্ধ হবে, কারণ সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। এবং ভাতা, রাজ্য সরকার শুধুমাত্র এই ভাতা দিয়ে সরকারের কোনো উপকার হতো না, হবেও না। এই ভাতা শুধুমাত্র দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট 26 সালে ধরে রাখার জন্য। এবং সুপ্রিম কোর্ট, আমার ধারণা সুপ্রিম কোর্ট অব্দি এই মামলা হবে। আবার রাজ্য সরকারের ট্যাক্সের টাকায় বড় বড় লয়াররা সেখানে লড়বেন, কিন্তু আলটিমেটলি ভাতা মুখ্যমন্ত্রী চালিয়ে যেতে পারবেন না, ভাতা বন্ধ হবে।